আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনী ইরানের উপর কোনো ধরনের হামলা চালায় তবে ইরান এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা করবে। শনিবার এক বিবৃতিতে তিনি স্পষ্টভাবে জানান, ইরানের এই পাল্টা হামলাকে সংশ্লিষ্ট দেশগুলোর উপর হামলা হিসেবে দেখা উচিত হবে না। তিনি বলেন, আমরা প্রতিবেশী দেশগুলোতে হামলা করব না, বরং সেখানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আমাদের লক্ষ্যবস্তু হবে। এই দুটির মধ্যে বড় পার্থক্য রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, ইরান সবসময় হুমকি ও চাপের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী। তবে তিনি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল পরমাণু ইস্যুতে আলোচনা হতে পারে এবং এর বাইরে অন্য কোনো বিষয়ে তেহরান আলোচনায় বসবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার আলটিমেটামের পর এই কড়া প্রতিক্রিয়া জানালো তেহরান। গত বছর জুন মাসে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। আরাকচি ইঙ্গিত দিয়েছেন, পুনরায় হামলা হলে একই ধরনের বা তার চেয়েও বড় কঠোর পরিণতি হতে পারে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুল রহিম মোসাভি শত্রুদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের দুঃসাহসিক কাজ বা যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তার পরিণাম হবে শত্রুদের জন্য একটি চরম এবং কৌশলগত পরাজয়। শনিবার ইরানের বিমান বাহিনী দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। জেনারেল মোসাভি সতর্ক করে বলেন, ইরানের উপর হামলা চালানো হলে তা কেবল ব্যর্থই হবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ও চরম সংকট ছড়িয়ে দেবে। তিনি বলেন, ইরানের শত্রুরা ভালো করেই জানে যে কোনো উস্কানি বা আগ্রাসন তাদের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। ইরান কখনো আগে কোনো যুদ্ধ শুরু করবে না, এমন অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং কৌশলগত স্বার্থ রক্ষায় তেহরান সবসময় দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত। তার এই বক্তব্য এমন এক সময় এলো যখন ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যে যখন একদিকে কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তখন জেনারেল মোসাভির এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় হাজার হাজার ইরাকি নাগরিক স্বেচ্ছাসেবক হিসেবে ইরানের পক্ষে যুদ্ধ করার আগ্রহ প্রকাশ করেছেন। শনিবার সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। ইরাকের বিভিন্ন শহর, বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলো থেকে হাজার হাজার তরুণ ও সাবেক যোদ্ধারা ইরানের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার জন্য নাম নিবন্ধন করছেন। ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর নেতারা বলেছেন, যদি ইরানের ওপর কোনো অন্যায় হামলা হয় তবে আমরা হাত গুটিয়ে বসে থাকব না। ইরাকি স্বেচ্ছাসেবকদের এই প্রস্তুতির পেছনে কেবল সামরিক নয়, বরং গভীর ধর্মীয় এবং আদর্শিক সংহতি কাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনেক স্বেচ্ছাসেবক মনে করেন, ইরান এবং ইরাকের নিরাপত্তায় একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারা মার্কিন উপস্থিতিকে এই অঞ্চলের অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন। স্বেচ্ছাসেবকদের এই তৎপরতা ইরাক সরকারের জন্য একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। একদিকে ইরান ইরাক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব। এই দুইয়ের মাঝে বাগদাদ নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের উপর চাপ সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে দেয়া বিভিন্ন আলটিমেটাম এবং সম্ভাব্য সামরিক অভিযানের হুমকির প্রতিক্রিয়ায় এই জনসমর্থন তৈরি হয়েছে। ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো এর আগেই হুঁশিয়ারি দিয়েছিল, ইরানের উপর হামলা হলে এই অঞ্চলে মার্কিন স্বার্থ সুরক্ষিত থাকবে না। ইরান ও ইসরায়েলের মধ্যে ঘটে যাওয়া 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনাগুলো ইরান বিস্ময়কর গতিতে মেরামত ও পুনর্গঠন করেছে। আধুনিক স্যাটেলাইট বা উপগ্রহ থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রোববার প্যালেস্টাইন ক্রনিকল এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। উপগ্রহ চিত্রে দেখা গেছে, যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ইরানের যেসব কৌশলগত স্থাপনা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল,
সেগুলো এখন সম্পূর্ণ সচল। সামরিক বিশ্লেষকরা বলছেন, এত অল্প সময়ে এই ধরনের জটিল ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা ইরানের উন্নত প্রকৌশল বিদ্যা এবং শক্তিশালী লজিস্টিক সক্ষমতারই বহিঃপ্রকাশ। প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, ইরান কেবল তাদের স্থাপনা মেরামতি করেনি, বরং তাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এই পুনর্গঠন প্রক্রিয়া নির্দেশ করে যে ইসরায়েলের সার্জিক্যাল স্ট্রাইক ইরানের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতাকে দুর্বল করতে কার্যত ব্যর্থ হয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের এই দ্রুত প্রত্যাবর্তনে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে 12 দিনের ওই রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান এখন আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসী। এই দ্রুত রিকভারি বা পুনরুদ্ধার প্রক্রিয়া মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে পুনরায় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরান ভূগর্ভস্থ টানেল এবং মোবাইল লঞ্চার প্রযুক্তি ব্যবহার করায় তাদের মূল সামরিক শক্তির খুব সামান্য অংশই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল। উপগ্রহের ছবিগুলো এটি প্রমাণ করে তেহরান এখন যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রযুক্তিগতভাবে অনেক বেশি প্রস্তুত। ইরানের গোয়েন্দা বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার সংবাদ মাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নিহত সন্ত্রাসীর নাম সাদেক আশতারি। তিনি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে মোসাদ কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি আরবান ওয়ারফেয়ার বা শহরকেন্দ্রিক যুদ্ধের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। জানুয়ারিতে তেহরানের তেহরান পার্স এলাকায় একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন বলে ইরানি গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। গোয়েন্দা বাহিনীর এই অভিযানে শুধু আশতারি নিহত হননি, বরং তার সঙ্গে থাকা সন্ত্রাসী চক্রের বাকি সদস্যদেরও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2026 সালের জানুয়ারিতে ইরানে ছড়িয়ে পড়া দাঙ্গা ও অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি মদত ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রাক্তন প্রধান মাইক পম্পেও নিজেই এই ধরনের অস্থিরতায় মোসাদের সম্পৃক্ততার কথা বিভিন্ন সময় স্বীকার করেছেন। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, অর্থনৈতিক বিক্ষোভকে সহিংসতার দিকে মোড় দেওয়ার জন্য এই সন্ত্রাসী চক্রগুলো পরিকল্পনা করেছিল। ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যার সমাধানে মনোযোগ দিলেও জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষার প্রশ্নে কোনো প্রকার আপোষ করবেন না। যে কোনো ধরনের হুমকি বা ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। গাজা যুদ্ধে ইসরায়েলের চরম ব্যর্থতা এবং বিশাল অঙ্কের আর্থিক ও সামরিক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন দেশটির সাবেক রিজার্ভ জেনারেল আইজ্যাক ব্রেক। শনিবার ইসরায়েলি চ্যানেল 13-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন। জেনারেল ব্রিক জানান, গত 2 বছরে ইসরায়েল তার জাতীয় ও সামাজিক স্থিতিশীলতা হারিয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, বাস্তবতা হলো আমরা গত 2 বছরে হামাসকে পরাজিত করতে ব্যর্থ হয়েছি। তার দেয়া তথ্য অনুযায়ী এই যুদ্ধে ইসরায়েলের 2000-এর বেশি সেনা ও নাগরিক নিহত হয়েছে এবং আরও হাজার হাজার মানুষ আহত হয়েছে। সামরিক ক্ষয়ক্ষতির পাশাপাশি আর্থিক ক্ষতির বিষয়টিও তুলে ধরেন তিনি। ব্রিক জানান, ইসরায়েল শত শত বিলিয়ন শেকেল হারিয়েছে এবং বিশ্বজুড়ে নিজের বিশ্বাসযোগ্যতা খুইয়েছে। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে একটি স্থবির রাষ্ট্র হিসেবে দেখছেন, যারা তাদের লক্ষ্য অর্জনে অক্ষম। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংকট এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আশঙ্কাজনক হারে বাড়ছে। 2023 সালের সেপ্টেম্বর থেকে এ হার প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চিকিৎসাধীন 22,300 জন সেনার মধ্যে প্রায় 60% মানসিক সমস্যায় ভুগছেন। 2024 থেকে 25 সালের মাঝামাঝি সময়ের মধ্যে 279 জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন, যাদের বড় অংশই সম্মুখ সমরের যোদ্ধা। গাজায় এখনও ইসরায়েলি সেনাদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং লড়াই চলছে। এছাড়া লেবানন ও সিরিয়াতেও ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় সেনাদের উপর মানসিক ও শারীরিক চাপ বহুগুণ বেড়েছে। জেনারেল ব্রিক সতর্ক করে বলেন, এই ধরনের দীর্ঘস্থায়ী যুদ্ধ ইসরায়েলকে আরও বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।